আমি নিজে একজন ভাষা সন্ত্রাসী হিসেবে পরিচিত। এর কারণ হচ্ছে আমি কেন কলকাতায় উত্তম সুচিত্রা যে ভাষায় প্রেম করে, কেন আমার সিনেমায় বা আমার টেলিভিশনের কাজে সে ভাষায় প্রেম করছে না। আমরা একই সময় বড় হয়েছি এই শাহবাগে। আমরা জানতাম আমাদের কোন বড় ভাইরা প্রচ্ছন্নভাবে আওয়ামী লীগ সমর্থন করে, কোন বড় ভাইরা আওয়ামী লীগ সমর্থন করে না, এবং আমাদের মধ্যেও কেউ আওয়ামী লীগ সমর্থন করে, আমরা কেউ করি না, এটা আমাদের বন্ধু মহলে সবাই জানতো। এটা লুকো ছাপার কোনো ব্যাপার ছিল না। এবং এসব নিয়ে আমরা পাশাপাশি একটা দেশেই থাকতাম, একসাথে বড় হয়েছি। কিন্তু গত 15 বছরে হাসিনা পাশাপাশি বড় হওয়ার রাস্তাটা তো আর রাখেননি। আপনি বছরের পর বছর সিস্টেমেটিক্যালি মানুষ গুম করেছেন, কেউ কথা বললে তাকে দেশ ছাড়া করেছেন, এমনকি আপনাদের অনুগত প্রধান বিচারপতিকেও আপনারা দেশ ছাড়া করতে দ্বিধা করেননি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আপনার বিরোধী মত যে থাকুক, ইলিয়াস আলী হতে শুরু করে আমাদের বন্ধু সাজিদুর রহমান সুমন পর্যন্ত, যেই আপনার বিরুদ্ধে কথা বলেছে আপনি তাকে গুম করেছেন। একটা গুম মানে কিন্তু 10 কোটি লোককে ঠান্ডা করে দেওয়া, মানে ওই 10 কোটি আমরা গুমের আতঙ্কে আছি। এরকম একটা অবস্থার মধ্যে আমরা কাটিয়েছি 15টা বছর, এবং কাটানোর পরে একটা জুলাই এসছে। এর আগে যতবার বিএনপি আন্দোলন করেছে, আপনারা বিএনপির আন্দোলনে আপনাদের একটা জুজুর ভয় ছিল, যে জুজু আপনাদেরকে, এটাও একটা কালচারাল ডিসকোর্সের ব্যাপার, এটাতে আমি একটু পরে আসবো। এটা নিয়েও আমরা কিছু কাজ করছি, সেটা একটু পরে বলবো। এখানে সলিম ভাই আছে, উনিও আমরা ওনার এ বিষয়ে মতামত নিব। এখন কালচারাল ডিসকোর্সের আগে 24 যখন আসলো, 1 জুলাইতে এখন পর্যন্ত জানা গেছে 1500-এর উপর মানুষ খুন করা হয়েছে, পাখির মতো মানুষকে গুলি করে করে মেরে ফেলা হয়েছে। এই ঘটনাগুলো যখন ঘটেছে, আমার বড় ভাইয়েরা যারা শিল্পী, তারা কি করে চুপ থাকলেন? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। আমি এই ঘটনা যখন ঘটে, আপনারা জানেন আমি অসুস্থ ছিলাম জানুয়ারি থেকেই। ওই সময় আমি চিকিৎসার জন্য অস্ট্রেলিয়াতে ছিলাম। 16 তারিখে আমি একটা ছবি, 16 বা 17 আমার এক্সাক্ট মনে নাই, একটা ছবি দেখে যে 2টা মেয়ে দাঁড়িয়ে আছে, আর ছাত্রলীগের একটা ছেলে তাদের দুজনকে পেটাচ্ছে, এবং মুখটা ছিল রক্তাক্ত। এবং এই ছবির কথা আপনাদের সবারই মনে থাকবে। এটা ওই সময় সারা বাংলাদেশের মানুষকে মানুষ খুবই ফেটে পড়েছিল এই ছবিটা দেখে। এবং এই ছবি দেখার পর আমি তিশাকে বলছিলাম, তিশা, আই থিঙ্ক দিস ইজ দ্য টাইম। এর আগে আমরা 2018 ইলেকশনের সময় প্রতিবাদ করেছি, মৃদু প্রতিবাদ, কারণ গুম হওয়ার ভয়ে আমরা সবাই থাকতাম। ফলে আমাদের প্রতিবাদও ছিল অদ্ভুত প্রতিবাদ। আমরা শাহজাহান খানকে গালি দিতাম, কিন্তু শেখ হাসিনাকে ভয় কিছু বলতে পারতাম না। আমরা এতটাই ভীরু ছিলাম, আমি নিজের কথা বলছি। এখন যখন ওই ছবিটা দেখলাম, তখন আমি তিশাকে বলেছি, তিশা, দিস ইজ দ্য মেক অর ব্রেক পয়েন্ট। ইদার উই স্ট্যান্ড অ্যান্ড সে ডাউন উইথ ফ্যাসিজম, অর উই অ্যাকসেপ্ট ডিফিট, যে ওকে ইটস ওভার ফর আস। অ্যান্ড দেন আমি আমার জায়গা থেকে কথা বলেছি। আমি আশা করেছিলাম যে আমাদের বড় ভাই যারা আছেন ফিল্ম মেকাররা, তারা কথা বলবেন। দুর্ভাগ্যজনকভাবে এখানেও একটা জেনারেশনাল গ্যাপ দেখেন। তরুণেরা, এমনকি শর্ট ফিল্ম ফোরামের তরুণেরাও এবং বিভিন্ন ফিল্ম মেকার তরুণেরা, তারা কিন্তু রাস্তায় নেমেছেন, কিন্তু আমাদের বড় ভাইয়েরা তারা সময়টাকে পাঠ করতে পারেননি। তারা তখনও সেই ইন্ডিয়ান ন্যারেটিভের মধ্যেই ছিলেন, যেই কারণে তারা এই আন্দোলনের পক্ষে আসেননি। যেই কারণে তারা আন্দোলনের পক্ষে আসেননি, শত শত লোকের খুনের পরেও, সেই কারণেই কিন্তু তারা এখন বলছেন যে এই ফেস্টিভ্যাল কমিটি ঠিক নাই, এই উৎসব করতে দেওয়া যাবে না, মুক্তিযুদ্ধের চেতনা এখন দেশে নাই, এই সরকার নির্বাচিত না। আপনারা কোথায় ছিলেন যখন পরপর 3টে ইলেকশন হাসিনা ভোট ডাকাতি করে নির্বাচিত হয়েছে? তখন কি আপনারা বলেছিলেন, আমাদের প্রিয় 3 বড় ভাই, যে হাসিনা তো বৈধ না? আপনারা তো সে কথা বলেননি। ফলে আমি মনে করি আমার কথাগুলো একটু হয়তো কঠোর শোনাচ্ছে বা কড়া শোনাচ্ছে, কিন্তু আসলে আমাদেরকে এই কথাটা বলতে হবে যে আমাদের বড় ভাইয়েরা তাদের জুলাইয়ের অপরাধের পরেও তাদের অপরাধ বুঝতে না পেরে এবারও এসে যে কাজটা করলেন, তার মাধ্যমে ওনারা পরিষ্কার করেছেন যে ইতিহাসের সঙ্গে ওনাদের কোনো যোগাযোগ নাই। ওনারা এই সময় বসবাস করছেন না, এবং এই সময়টা ওনারা পাঠ করতে পারছেন না। দিস ইজ রিয়েলি স্যাড। আর্টিস্ট, উনি যদিও বলেছিলেন হিটলারের কথা, হিটলারের সময় কেউ সমর্থন করতে পারে, আমরা এত বছর পরে এসে এখন আমাদের শেখা উচিত। আমি যদি আর্টিস্ট হই, আমি এই ধরনের গণহত্যাকে সমর্থন করতে পারি না। আপনি যে দলেরই প্রতি আপনার সহানুভূতি থাকুক, আপনাকে গণহত্যার বিরুদ্ধে এসে দাঁড়াতে হবে। আনফর্চুনেটলি তারা সেটা নেননি। আমি এখানে শর্ট ফিল্ম ফোরামের তরুণ নেতৃত্বকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে তারা সময়টাকে পাঠ করতে পেরেছেন।
তারাও যদি সময়টা পার্টনার করতে পারতেন তাহলে হয়তো এই সংগঠনটাই অবসলিট হয়ে যেত। কারণ অ্যাজ আই সেড, আপনি যদি সময়টাকে পড়তে না পারেন, সময় তার মতো চলে যাবে, আপনি হয়তো পুরনো হয়ে বসে থাকবেন। এবার আমি দ্বিতীয় একটা প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে যে ডিসকোর্স, দ্য কালচারাল ডিসকোর্স। এটা নিয়ে তো আমাদের একটা দীর্ঘ লড়াই। আমি মনে করি ৭১-এ বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু কালচারালি অথবা নিজের পরিচয়ের দিক থেকে আমরা তখনও নিজেকে কি বলে, নিজের প্রতি যথেষ্ট আত্মবিশ্বাস ছিল না যে আমি আমার ভাষায় কবিতা লিখতে পারবো, আমি আমার ভাষায় সিনেমা বানাতে পারবো আমার ভঙ্গিতে, এবং আমাকে আরেকটা দেশের মতো করে সেটা বানাতে হবে না। এই যে নিজের পরিচয়, নিজের আইডেন্টিটি দাঁড়ানোর যে কাজটা, এটা আমার ধারণা ৯০-এর পরে অনেক বেশি হয়েছে। এর আগেও বিচ্ছিন্নভাবে অনেকে করেছেন, তবে ৯০-এর পরে অনেক বেশি হয়েছে। এটার একটা কারণ হতে পারে যে এরশাদের পতনের পরে আমাদের মধ্যে একটা বোধহয় অনুভূতি এরকম এসেছিল যে একে তো এরশাদের মতো একটা স্বৈরাচারকে আমরা হটাতে পেরেছি, দ্বিতীয়ত তখন কিন্তু আমরা একটা নতুন অর্থনীতির যুগে প্রবেশ করেছি। এবং ওই সময়ে আপনি যখন এরকম একটা বিশ্বায়নের মধ্যে গিয়ে ঢোকেন, তখন কিন্তু আপনি আপনার নিজের পরিচয়টা খুঁজতে থাকেন যে আমি কে, আমি কি আসলে ওর মতো। আপনি এয়ারপোর্টে দাঁড়ালে, আপনি যখন ফ্রাঙ্কফুর্টের এয়ারপোর্টে আছেন, তখন আপনার পাশে এসে আপনাকে কোন পরিচয়ে বলবে, এই পরিচয়টা আপনি তখন খুঁজতে থাকেন। আমার মনে হয় ৯০-এর পরে আমাদের সময় যারা কবিতা লিখেছেন, যারা সিনেমা বানিয়েছেন, এবং যারা গল্প, কবিতা, উপন্যাস, পেন্টিং, যে যার মতো কাজ করেছেন, তারা নিজের পরিচয়টা খোঁজার চেষ্টা করেছেন। এই যে নিজের পরিচয় যারাই খুঁজতে গিয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু আমাদের কালচারাল এস্টাবলিশমেন্টের গালিগালাজের শিকার হয়েছেন। আমি নিজে একজন ভাষা সন্ত্রাসী হিসেবে পরিচিত। এর কারণ হচ্ছে আমি কেন কলকাতায় উত্তম সুচিত্রা যে ভাষায় প্রেম করে, কেন আমার সিনেমায় বা আমার টেলিভিশনের কাজে সে ভাষায় প্রেম করছে না, কেন আমাদের ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে যে ভাষায় প্রেম করছে সে ভাষায় প্রেম করে। এই সংকটটা তখন তারা যেভাবে চিৎকার করেছিল, আমি জানি না আপনাদের অনেকের মনে থাকতে পারে, প্রথম আলোতে ১ মাস ব্যাপী ওখানে আমার শ্রদ্ধেয় প্রিয় আব্দুল্লাহ আবু সাইদ স্যার, আরও অনেকেই এই আলোচনা এবং এই তর্ক বিতর্কে যুক্ত হয়েছিলেন। উপসম্পাদকীয় পাতায় লেখা হতো, একদিন আমাদেরকে গালি দিয়ে একদিন আমাদের পক্ষে, এই যুদ্ধ চলছিল। এটা প্রায় ১ মাসের মতো চলেছিল। আমি তখন চিন্তা করতাম, আচ্ছা আমার ফিল্মে এবং টেলিভিশনে একটা ক্যারেক্টার কি ভাষায় কথা বলছে, এটা নিয়ে এত শঙ্কায় কেন ভুগছে আমাদের কালচারাল এস্টাবলিশমেন্ট। মানে একটা জাতীয় দৈনিকের পোস্ট এডিটোরিয়াল কেন লিখতে হচ্ছে, এটা যে কেন লিখতে হচ্ছে, এর মধ্যে কিন্তু ওই কালচারাল ডিসকোর্সের প্রসঙ্গটা আছে। আমাদের যে কালচারাল ডিসকোর্স, সেই ডিসকোর্সটা আসলে আমরা সবাই জানি যে কলকাতার হেজিমনির উপর আমরা বসে আছি। ফলে এই হেজিমনি যেতে যেতে ভেঙে যায়, ভাষাতে ভেঙে যেতে পারে, যার মাধ্যমে ভাঙবে তাকে শত্রু মনে করতে হবে। এটা ভাঙার আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম কোয়েশ্চেনটা কীভাবে আমরা ডিল করব, এটা আমাদের বড় ভাইদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষকে আমি দেখেছি খোলা এবং পরিষ্কার ধারণা আছে। আমাদের মুরব্বী আহমদ সাফা, ফরাদ মহাজার, সলিমুল্লাহ খান, তারেক মাসুদ, এরকম আরও অনেকের নাম বলা যায়, যারা এই বিষয়টা সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন যে হাউ টু ডিল উইথ দিস কোয়েশ্চেন। এবং আমরা তো কেউ মুসলমান ছিলাম না, আমরা কেন মুসলমান হলাম, কোত্থেকে হলাম, এটার পিছনে পলিটিক্যাল কারণ কী ছিল, রিলিজিয়াস কারণ কী ছিল, এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদেরকে বারবার করা উচিত ছিল আমাদের, কিন্তু আমরা কখনো করিনি। কারণ আমরা এটা করতে গেলে ভয় পেতাম, এটা করতে গেলে যদি আমি আনস্মার্ট হয়ে যাই, আমি যদি সো কল্ড কোট আনকোট খ্যাত হয়ে যাই, এবং আমি যদি যথেষ্ট সাংস্কৃতিক হিসেবে পরিচিত না হই। আমি বড় হয়েছি রাখালপাড়ায়। সো রাখালপাড়া থেকে আমি যখন শাহবাগ এসে উঠলাম, উঠে দেখলাম যে এখানে ঈদ যখন আসে, ঈদ নিয়ে বেশি কথা বলা যায় না, বললে এটা একটু আনস্মার্টনেস। শবে বরাত আনস্মার্ট, কিন্তু পূজা, যে কোনো পূজা, সরস্বতী পূজা, সেখানে আমরা সবাই যেতে পারছি, বড়দিনে যেতে পারছি, সেটাতে আবার আমাদের সংস্কৃতি কর্মীরা নিজেদেরকে আনস্মার্ট ভাবেন না। এই যে যাহা কিছু ইসলামের বাইরের, তাহাকে আমরা বাঙালি সংস্কৃতি হিসাবে গ্রহণ করিতে পারিব, কিন্তু যাহার সঙ্গে ইসলামের সংস্পর্শ রহিয়াছে উহাকে গ্রহণ করা যাইবে না। এটাই হচ্ছে আমি মনে করি একটা বড় কালচারাল ডিসকোর্সের বিপদ। এবং এই বিপদটাই আমি মনে করি, এই বিপদের ফলাফল হচ্ছে ২৪। আমরা অনেক দিন
আমাদের সমাজে যে এটা নিয়ে ক্ষোভ আছে, এই ক্ষোভটাকে কার্পেটের নিচে ঢেকে রেখেছিলাম। আমরা ভেবেছিলাম সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের চাদরে এটাকে আমরা সাকসেসফুলি কবর দিতে পেরেছি, কিন্তু এটা আসলে কবর দেওয়া যায়নি। এটা কবর দেওয়া যায়নি, তার প্রমাণ এই 24-এর দিকে যদি আপনি তাকান, 24 কেবলমাত্র ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ছিল না। আমরা আগে অনেক কথা খোলাখুলি বলতে পারতাম না, এখন বলতে পারি। 24 স্পষ্টতই ভারতের বিরুদ্ধে একটা জবাব ছিল বাংলাদেশের মানুষের। এখন প্রশ্ন আসতে পারে, ভারত তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা কি তাদের সঙ্গে বন্ধুত্ব নিয়ে রেখে চলবো না? ডেফিনেটলি চলবো, কিন্তু এটা কোন বন্ধুত্ব যেখানে সুজাতা সিং বাংলাদেশে এসে বলেন এরশাদকে যে আপনি ইলেকশনে না আসলে বিএনপি জামাত ক্ষমতায় আসবে, সুতরাং আপনাকে নির্বাচনে আসতে হবে। আমাদের দেশ থেকে কেউ গিয়ে কি ওখানে বলতে পেরেছে যে হ্যালো কংগ্রেস, তোমরা সব পার্টি যদি এক না হও তাহলে সাম্প্রদায়িক বিজেপি ক্ষমতায় আসবে? ইউ সি দ্য ডিফারেন্স। এই যে সংকটগুলো, এগুলো মানুষের মনের মধ্যে কিন্তু লেগেছে।